আফ্রিকার বুকে সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী অঞ্চল আবাইয়ের মরুভূমির নীরবতা গতকাল ভেঙে পড়েছিল এক ভয়াবহ হামলার গর্জনে। জাতিসংঘের শান্তিরক্ষী শিবিরে সন্ত্রাসীদের এই আচমকা ও বর্বরোচিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর সন্তান শাহাদত বরণ করেছেন, আর আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে সেখানে এখনও তুমুল লড়াই চলছে। গতকাল শুরু হওয়া এই অতর্কিত হামলা মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ যুদ্ধের রূপ নেয়, যার রেশ এখনও কাটেনি। মাত্র ১০,৫৪৬ বর্গ কিলোমিটারের এই ছোট্ট এলাকাটি নিয়েই যত গণ্ডগোল, যার কারণ মাটির নিচে লুকিয়ে থাকা তরল সোনা অর্থাৎ খনিজ তেল। ২০০৫ সালে সুদানের দীর্ঘ গৃহযুদ্ধ শেষ করার জন্য যখন কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্ট বা বিস্তৃত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, তখন থেকে এই এলাকাটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিতি পায়। কিন্তু কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে এখানে কখনো শান্তি ফিরেনি। এই এলাকার দখল নেওয়ার জন্য স্থানীয় দুটি শক্তিশালী উপজাতি সবসময় একে অপরের দিকে বন্দুক তাক করে রাখে। এর মধ্যে একটি হলো নুয়ের উপজাতি, যাদের সরাসরি সমর্থন দেয় দক্ষিণ সুদান, আর অন্য পাশে রয়েছে মিসিরিয়া উপজাতি, যাদের পেছনে রয়েছে সুদান সরকারের মদত। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে আবেই এলাকাটি দুই দেশের জন্যই এক সোনার ডিম পাড়া হাঁস। এখানে প্রায় ৫ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশের কাছে এই পরিমাণ হয়তো কিছুই না, কিন্তু সুদান বা দক্ষিণ সুদানের মতো দরিদ্র দেশের অর্থনীতিতে চাকা সচল রাখতে এই তেল যেন অক্সিজেনের মতো কাজ করে। সুদানের মোট জ্বালানি তেলের প্রায় ৭০ থেকে ৮০% মজুদ আছে এই আবেইতে। প্রতি বছর এখান থেকে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের তেল রপ্তানি করা হয়। তাই এই তেলের খনি নিজেদের পকেটে ভরার জন্য বিদ্যমান পক্ষগুলো সবসময় মুখিয়ে থাকে। আর এই বারুদের স্তূপের উপর বসে জাতিসংঘ ইউনিসেফ মিশনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শান্তিরক্ষার দায়িত্ব পালন করছেন। বর্তমানে সেখানে বাংলাদেশের প্রায় ১ ব্যাটালিয়ন বা প্রায় ১২০০ জন সামরিক সদস্য দিন রাত এক করে সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। গতকালকের ঘটনাটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ। মরুভূমির নির্জনতায় হঠাৎ করেই সন্ত্রাসীরা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে ভারী অস্ত্রের আঘাত আসতে থাকে। ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে সুদানের কুখ্যাত র্যাপিড সাপোর্ট ফোর্স RSF জড়িত। সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট এই বাহিনী এর আগেও সুদানের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে ত্রাস সৃষ্টি করেছিল। তাদের হাতে রয়েছে বর্তমানে ভয়ঙ্কর সব মারণাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে আর্মার্ড পেনিট্রেটিং গান নিয়ে তারা আমাদের ক্যাম্পের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মূল উদ্দেশ্য ছিল এলাকাটি দখল করা এবং এখানকার সাধারণ মানুষকে জিম্মি করা। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের বীর জওয়ানরা নিজেদের জীবনের মায়াত্যাগ করে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য বুক চিতিয়ে লড়াই শুরু করে। শত্রুরা ভেবেছিল আচমকা হামলা করে তারা খুব সহজেই ক্যাম্প দখল করে নেবে, কিন্তু তারা জানতো না যে তারা ভুল দরজায় কড়া নাড়ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতিতে বাঘের মতো গর্জে উঠতে জানে। হামলার সাথে সাথেই আমাদের সেনারা তাদের পজিশন নেয় এবং পাল্টা মরণ কামড় বসায় সন্ত্রাসীদের ওপর। এরপরে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। বাংলাদেশি জওয়ানরা তাদের হাতের অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করে। এই পাল্টা হামলায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী বাহিনীর অন্তত ৩০ থেকে ৩৫ জন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। সেই সঙ্গে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু এই বীরত্বপূর্ণ লড়াইয়ে আমাদের চড়া মূল্যও দিতে হয়েছে। সন্ত্রাসীদের ভারী গোলার আঘাতে আমাদের ৬ জন বীর সেনা সদস্য শাহাদত বরণ করেছেন। এছাড়াও আরও ৮ জন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৩ জন নারী সদস্য রয়েছেন, যারা অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। বর্তমানে তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। নিহত এবং আহতদের নাম পরিচয় নিরাপত্তার স্বার্থে এখনও প্রকাশ করা হয়নি, তবে তাদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। এই হামলার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি। জাতিসংঘের মিশনে আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করলেও তাদের হাতে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম নেই বললেই চলে। অথচ বিশ্বজুড়ে এখন যুদ্ধের ধরন সম্পূর্ণ পাল্টে গেছে। এখন আর শুধু সাহস দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব নয়, বরং প্রযুক্তির লড়াইয়ে যে এগিয়ে থাকে সেই মাঠ দখল করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সেনাদের হাতে সেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগেনি। জাতিসংঘ বারবার বাংলাদেশকে অনুরোধ করেছিল সেনাদের নিরাপত্তার জন্য আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ করতে, কিন্তু নানান কারণে সেটা এখনো সম্ভব হয়ে ওঠেনি। সবচেয়ে বড় অভাব দেখা গেছে আকাশপথে সুরক্ষার ক্ষেত্রে। যখন চারপাশ থেকে শত্রুরা ক্যাম্প ঘিরে ফেলে, তখন আকাশ থেকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাটাক হেলিকপ্টার বা গানশিপ হেলিকপ্টার হলো গেম চেঞ্জার। একটিমাত্র অ্যাটাক হেলিকপ্টার নিমিষেই শত্রুদের পুরো বাহিনীকে তস নস করে দিতে পারে। কিন্তু বাংলাদেশের মিশনে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও বর্তমানে আধুনিক মানের কোনো অ্যাটাক
হেলিকপ্টার নেই যা দিয়ে এই ধরনের পরিস্থিতিতে দ্রুত ব্যাকআপ দেওয়া সম্ভব। ফলে বাংলাদেশ সেনারা মাটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করলেও আকাশ থেকে কোনো সাহায্য তারা পাননি। যদি গতকালের হামলায় আমাদের হাতে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার থাকতো তাহলে চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত, কারণ শত্রুরা ক্যাম্পের কাছাকাছি আসতেই পারত না এবং আমাদের এতগুলো প্রাণও হারাতে হতো না। বর্তমান যুগ হলো ড্রোন ওয়ারফেয়ার যুগ। শত্রুরা এখন আকাশের অনেক উপর থেকে ড্রোন নিয়ে নজরদারি চালায় এবং হামলা করে। এই ড্রোন হামলা ঠেকানোর জন্য জ্যামার বা অ্যান্টি ড্রোন সিস্টেম থাকাটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের শান্তিরক্ষা মিশনে এই ধরনের কোনো প্রযুক্তি দেওয়া হয়নি। ফলে শত্রুরা খুব সহজেই আমাদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে। এছাড়াও রাতের আধারে যুদ্ধ করার জন্য নাইট ভিশন প্রযুক্তির ব্যাপক ঘাটতি রয়েছে আমাদের। যদিও কিছু কিছু ইউনিটের কাছে নাইট ভিশন গোগলস রয়েছে, কিন্তু সবার জন্য তা পর্যাপ্ত নয়। অথচ মরুভূমির যুদ্ধে রাতের বেলা নাইট ভিশন ছাড়া যুদ্ধ করা মানে হলো চোখ বেঁধে লড়াই করা। শত্রুরা আধুনিক নাইট ভিশন ব্যবহার করে আমাদের গতিবিধি লক্ষ্য করছে, আর আমাদের সেনারা সেখানে অনেকটাই অন্ধের মতো লড়াই করতে বাধ্য হচ্ছে। আমাদের সেনাদের হাতের অস্ত্র নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে। বর্তমান বিশ্বের আধুনিক সেনাবাহিনীও যেখানে লেটেস্ট মডেলের অ্যাসল্ট রাইফেল ব্যবহার করছে, সেখানে আমাদের সেনারা এখনও BD-08 এবং টাইপ 56 এর মতো পুরনো প্রযুক্তির রাইফেল এখনও ব্যবহার করছে। এই অস্ত্রগুলো দিয়ে আধুনিক অ্যান্টি আর্মার গান বা হেভি মেশিন গানের মোকাবিলা করা অত্যন্ত কঠিন। শত্রুরা যখন দূরপাল্লার ভারী অস্ত্র দিয়ে আঘাত করছে, তখন আমাদের পুরনো রাইফেল দিয়ে তাদের সাথে পাল্লা দেওয়াটা অসম যুদ্ধের শামিল। অথচ আমাদের জওয়ানরা এই সীমাবদ্ধতা দিয়েই বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছেন এবং শত্রুদের পিছু হটতে বাধ্য করছেন। কিন্তু প্রশ্ন হলো, আর কতকাল শুধু সাহসের উপর ভর করে আমাদের সেনারা জীবন দেবেন? সুদানের এই ঘটনা প্রমাণ করে যে শান্তিরক্ষা মিশনগুলো এখন আর আগের মতো নিরাপদ নেই। সেখানে এখন পূর্ণাঙ্গ যুদ্ধাবস্থা বিরাজ করছে। বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর হাতে এখন রাষ্ট্রের চেয়েও বেশি আধুনিক অস্ত্র চলে এসেছে। তারা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করছে, যা আমাদের সাধারণ আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা APC খুব সহজেই ধ্বংস করে দিতে পারে। এই পরিস্থিতিতে আমাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে হলে তাদের হাতেও সেরা অস্ত্র তুলে দিতে হবে। ভালো মানের বুলেট প্রুফ ভেস্ট এবং ব্যালিস্টিক হেলমেট সরবরাহ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বর্তমানের ভেস্টগুলো আধুনিক ভারী গুলির আঘাত সহ্য করতে কতটা সক্ষম তা নিয়ে সংশয় রয়ে যায়। তাই অবিলম্বে আমাদের সেনাদের জন্য সর্বোচ্চ মানের সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বুকে আমাদের নাম উজ্জ্বল করছে। তারা নিজেদের রক্ত দিয়ে অন্যদের দেশের শান্তি রক্ষা করছে, কিন্তু বিনিময়ে আমরা তাদের কতটা নিরাপত্তা দিতে পারছি তা ভেবে দেখার সময় এসে গেছে। সরকার এবং সেনাবাহিনীর নীতি নির্ধারকদের এখন এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। শুধু রেপুটেশন বা সুনামের দিকে তাকালে হবে না, বরং আমাদের জওয়ানদের প্রাণের মূল্য সবার আগে দিতে হবে। আধুনিক অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, জ্যামার, নাইট ভিশন ইকুইপমেন্ট এবং আধুনিক অ্যাসল্ট রাইফেল ছাড়া এই ধরনের হাই রিস্ক মিশনে সেনাদের পাঠানো মানে হলো তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আবাইয়ে বাংলাদেশের 6 জন বীর সন্তানের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। তারা প্রমাণ করে গেছেন যে বাঙালিরা কখনো পিছু হটে না, তারা জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করে। কিন্তু আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমরা চাই আমাদের সেনারা বাঘের মতো গর্জন করে শত্রুদের বুক কাঁপিয়ে দিক, কিন্তু দিন শেষে তারা যেন সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসে। সুদানের মাটিতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের এই বীরত্বগাথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে এই ঘটনার পর যদি আমাদের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ না নেই, তাহলে ভবিষ্যতে এমন দুঃখজনক আরও খবর শুনতে হতে পারে।